কাব্য আব্বুর কাঁধে মাথা রেখে আব্বুকে একটা হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। আব্বু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে কাব্য একটা ছোট বাচ্চা। সত্যি বাবা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, সেই ছোট্ট শিশুই থেকে যায়। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আজকের এই দৃশ্যটাকে, এই সময়টাকে এখানেই আটকে রাখতাম। বৌমা, তোমার চোখে পানি কেন? আব্বুর কথা শুনে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। ওদের ভালোবাসা দেখে আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। সেদিনের অ্যাক্সিডেন্টে যদি আব্বু আম্মুকে আমার থেকে কেড়ে না নিত তাহলে তো আমিও এমন ভালোবাসা পেতাম। তিলো, কি হয়েছে? কিছু না তো। বুঝেছি আব্বু, তিলোর বাবা মা তো মারা গেছেন, তাই হয়তো ও কাঁদছে। এক বাবা মারা গেছে তো কি হয়েছে, আর এক বাবা তো বেঁচে আছে। ওনার কথা শুনে অবাক হয়ে তাকালাম। প্রথম দেখায় কেউ এতটা আপন করে নিতে পারে? এদিকে এসো মা। আব্বু হাত বাড়িয়ে আমাকে ডাকছেন দেখে ওনার পাশে গিয়ে বসলাম। আজ থেকে তুমিও আমার মেয়ে। আপনার আরেক মেয়ে যে আপনার জন্য অপেক্ষায় আছে, তার কাছে যাবেন না? যাবো তো আব্বু, হিয়ার বিয়ে ঠিক করেছি, 2 সপ্তাহ পর বিয়ে। তুমি বাসায় চলো, হিয়া খুব খুশি হবে। এত বছর পর আমার ছেলে মেয়েকে খুঁজে পেয়েছি, তাদের কাছে না গিয়ে থাকবো কিভাবে? সে রাতের পর তোদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। নিজের ভুল বুঝতে পেরেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? 1 বছর আগে ফারাবির ব্যবসার একটা কাজে এদিকে এসেছিলাম, তখন তোমাকে রাস্তায় দেখতে পাই। তারপর তোমাকে ফলো করে বাসা অবধি আসি। তারপর থেকে মাঝে মধ্যেই এখানে লুকিয়ে এসে আব্বুকে দেখে যাও, তাই তো? কাব্য মাথা নিচু করে বসে আছে। চল বাবা, পুরনো কথাগুলো সব ভুলে যাই, নতুন করে আবার সবকিছু শুরু করি। এবার আমাকে আমার হিয়ার কাছে নিয়ে চলো। বাসায় এসে কলিং বেল চাপতেই হিয়া দরজা খুলে দিল। মনে হচ্ছে ও এতক্ষণ অপেক্ষা করছিল কখন কলিং বেল বেজে উঠবে। ভাবি, আমার সারপ্রাইজ কোথা? আব্বুকে দেখে হিয়া থেমে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আব্বুর দিকে। আব্বু, তোমার সেই ছোট্ট হিয়া। আমার মা তো অনেক বড় হয়ে গেছে। হিয়া ছোট্ট বাচ্চার মতো দুহাত দিয়ে আব্বুর গলা জড়িয়ে ধরলো। আব্বু দুহাত দিয়ে কাব্য আর হিয়াকে জড়িয়ে ধরলেন। তিলোত্তমাকে উনি? শ্বশুর মশাই, বলেছিলাম না ফিরিয়ে আনবো। ভাবিকে চোখ টিপ দিলাম। তুই না পারিসও বটে। ভাবি গিয়ে আব্বুকে সালাম করলো। ও তোমার আর একটা বৌমা। তোমাদের ছেড়ে চলে আসার পর ফারাবি আমাকে আপন করে নিয়েছিল। ও ফারাবির স্ত্রী। ফারাবি তো এখন অফিসে, রাতে আলাপ করিয়ে দিব। ঠিক আছে আব্বু, এখন জানতো, ফ্রেশ হয়ে নিন, দুপুরে সবাই একসাথে খাবো। ঠিক আছে মা, আজকে আমি আব্বুর জন্য রান্না করব। হিয়ার কথা শুনে তো সবাই অবাক। তোর জীবনে কখনো রান্নাঘরে গিয়েছিস? আরে ওকে শিখতে দাও। আকাশ কি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবে নাকি? কাজের বুয়ার মতো সবসময় কাজ করাবে? ছোট ভাইয়া ভালো হবে না কিন্তু। অয়ন, দেখে নিও, আকাশ হিয়াকে একদম রানীর মতো করে রাখবে, যেমনটা এতদিন তোমরা 3 ভাই ওকে রাজকন্যার মতো রেখেছো। আব্বু, ও অয়ন ফারাবির ছোট ভাই। কি বললে? না, ফারাবি আর আমার ভাই, আর আমার শত্রু। দাঁড়া। অয়ন হিয়াকে দৌড়িয়ে নিয়ে গেল। এতদিনে পরিবারটা সম্পূর্ণ লাগছে। এখন শুধু আম্মুকে খুঁজতে হবে, কিন্তু কোথায় খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আব্বুর ঠিকানা কাব্য জানতো, তাই সহজেই আব্বুকে ফিরিয়ে আনতে পেরেছি। কিন্তু আম্মু? তিলো, রুমে চলো। রুমে আসতেই কাব্য আমাকে জড়িয়ে ধরলো। এই যে হঠাৎ কি হলো? তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মানে? তুমি না চাইলে আব্বুকে কখনো আমি ফিরে পেতাম না। সারা জীবন নিজের মনের মধ্যে আব্বু আম্মুর প্রতি ঘৃণাটাই জমিয়ে রাখতাম। শুধু কি তোমাদের জন্য আব্বুকে ফিরিয়ে এনেছি নাকি? আমার আব্বুকে তো আর ফিরে পাওয়া সম্ভব না। আমারও তো আব্বুর ভালোবাসা পেতে ইচ্ছে হয়। তো অনেক ভাগ্য করে তোমার মতো জীবনসঙ্গিনী পেয়েছি। কাব্য আমার কপালে ওর কপাল ঠেকিয়ে খুব কাঁদছে। ধুর পাগল, এভাবে কেঁদো না। এখন আম্মুকে খুঁজে বের করার উপায় বের করো। কোথায় পাবো বুঝতে পারছি না কিছু। হতাশ হচ্ছ কেন? আমরা আম্মুকে ঠিক খুঁজে পাবো, দেখো। তোমার কথাটা যেন সত্যি হয়। এখন যাই, রান্না করতে হবে। খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে গল্প করছে। কিন্তু কাব্য কোথায় গেল? কখন যে এখান থেকে চলে গেল দেখতেই পাইনি। রুমে হয়তো আছে, তাড়াতাড়ি রুমে আসলাম। যা ভেবেছিলাম তাই, কাব্য রুমেই আছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিন্তু ওকে হঠাৎ এত নিশ্চুপ লাগছে কেন? ডাক্তারবাবু, আমার ডাক শুনে যেন চমকে উঠলো ও। কি হয়েছে? সবাই আড্ডা দিচ্ছে আর তুমি একা একা রুমে, আর এখানে এভাবে নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়নি। তুমি আবার আমার থেকে কিছু লুকাচ্ছ। আরে না, কি লুকাবো? আসলে আমি শুভ্রা আর আরিশার কথা
ভাবছিলাম। ওরা দুজন অনেক দূর এগিয়ে গেছে, এবার ওদের শাস্তি প্রয়োজন। ওদের পুলিশে না দিলে ওরা আমাদের আরো ক্ষতি করবে। এখন ঝামেলা করার প্রয়োজন নেই, আগে হিয়ার বিয়েটা হয়ে যাক, তারপর ওদের ব্যবস্থা করব। আমার সব চিন্তাই তো হিয়াকে নিয়ে। হিয়াকে নিয়ে কি চিন্তা? আরশি হিয়ার ক্ষতি করবে নাকি? ওর রাগ তো আমার ওপর, একবার তো ক্ষতি করেই ফেলেছে। সেদিন ছিনতাইকারী হিয়ার হাত কাটেনি, ওরা আরশির লোক ছিল। কি বলছো এসব? আগে বলনি কেন? হিয়া শুনলে ভয় পেয়ে যেত, তাছাড়া তোমার প্রতি হিয়া এমনিতে রেগে আছে, তোমার জন্য ও বিপদে আছে, এইটা জানতে পারলে ও তোমাকে আরো বেশি ভুল বুঝতো। সব দোষ আমার। আসলে আমি একটা নিজেকে কেন অযথা দোষ দিচ্ছ? আরশি ওর পাপের শাস্তি হিসেবে জেলে গিয়েছিল, এখন যদিও এসবের প্রতিশোধ নেয়, সেটা কি তোমার দোষ? আমি তো হয়েছে, আর নিজেকে দোষ দিতে হবে না। তুমি থাকো, আমি দেখে আসি আব্বু কি করছেন, কিছু লাগবে কিনা। শোনো, চলে আসছিলাম। কাব্য হাত ধরে টান দিয়ে ওর একদম কাছে নিয়ে গেল। আমার চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কি ভালোবাসি জানি তো। ভুল জানো? মানে আমি তোমাকে ভালোবাসি এইটা তুমি ভুল জানো, কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। পাগল কোথাকার, ছাড়ো। কাব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। এসব তোকে কে বলেছে? এসবে তো কাব্যর কোনো দোষ ছিল না। মানে আমি আর তোর আম্মু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আলাদা হয়ে যাব এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর তুই আমার কাছে, কাব্য তোর মায়ের কাছে থাকবে এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। কিন্তু কাব্য আমাদের এই সিদ্ধান্ত মেনে নেয়নি। আমাদের ভুলের জন্য ও তোকে ছাড়তে পারবে না, এই কথা আমাদের জানিয়ে দেয়। আর শেষমেশ কাব্য তোকে ওর থেকে দূরে সরাতে চায় না বলে তোকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে ওদের বাবা মেয়ের কথা শুনছিলাম। হিয়ার কান্না দেখে ভিতরে এসে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। এসব তুমি কি বলছো আব্বু? ভাইয়া আমাকে এত ভালোবাসে, আর আমি কিনা এই ভাইয়াকে। তোমার ভাইয়া এই মিথ্যাটা বলেছিল শুধুমাত্র তোমার মনে যেন আব্বু আম্মুর প্রতি কোনো ঘৃণা জন্ম না নেয়, এজন্য। সব দোষ আমাদের। আব্বু যা হবার তা তো হয়েই গেছে, এখন এসব ভুলে যান। এখন আম্মুকে খুঁজে বের করতে হবে, তবেই আমাদের পরিবার সম্পূর্ণ হবে। আমি জানি বৌমা, তোমার শাশুড়ি মা কোথায়। আব্বুর মুখে এই কথা শুনে হিয়া আমি দুজনেই চমকে উঠলাম। কিভাবে কোথায় আম্মুকে খুঁজবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। আর আব্বু কিনা জানেন আম্মু কোথায়? কয়েকদিন আগে ওকে আমি একটা হসপিটালে দেখতে পাই, বাসা কোথায় জানি না। সেদিন ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ওর একটাই কথা ছিল, নিজেদের ভুলের জন্য যখন সন্তানদের হারিয়ে ফেলেছি তখন আর এক হব না। নিজের ভুলের শাস্তি এভাবে দূরে থেকেই পাবো। আপনি জানেন সেটা আগে বলবেন না? আমি তো ওর বাসার ঠিকানা জানি না, শুধু হসপিটালে একবার দেখা হয়েছিল, পরে অবশ্য আর একদিন ওর সাথে দেখা করতে সেই হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছে করেই আমার সাথে দেখা করেনি। আপনি হসপিটালের নামটা বলুন। আব্বু হসপিটালের নাম বলতেই দৌড়ে চলে আসছিলাম, তখন পিছন থেকে আব্বু আবার ডাক দিলেন। সে কি আসবে? আব্বু মুখটা মলিন করে প্রশ্নটা করলেন। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই মৃদু হেসে বেরিয়ে আসলাম। কাব্য বিছানায় বসে ফোন টিপছে, ওর হাত ধরে টেনে বাসার বাইরে নিয়ে আসলাম। আরে তিলো, আমরা কোথায় যাচ্ছি? গাড়িতে ওঠো, গাড়ি স্টার্ট দাও আগে, তারপর বলছি। কোথায় যাব সেটা না বললে গাড়ি স্টার্ট? হসপিটালে যাব। কোন হসপিটালে? কাব্যকে হসপিটালের নাম বলতেই ও গাড়ি স্টার্ট দিল। জানি না আম্মুকে ওখানে পাবো কিনা। তিলো, আমরা ওই হসপিটালে কেন যাচ্ছি? আম্মু আছেন ওখানে। কি? কাব্য চমকে উঠে তাকালো আমার দিকে। আব্বু বলেছেন আম্মু ওই হসপিটালে চাকরি করেন, হসপিটালে যদি না পাই তাহলে অবশ্যই হসপিটাল থেকে ওনার বাসার ঠিকানা পাবো। যদি না পাই? ধ্যাত, সবসময় এত নেগেটিভ ভাবো কেন? চুপচাপ গাড়ি চালাও। হসপিটালে পৌঁছে কিছুক্ষণ এদিক ওদিক আম্মুকে খুঁজলাম, কিন্তু পেলাম না। তাহলে কি আম্মু আজ আসেননি? একজন নার্সকে দেখে তাকে ডাক দিলাম। জি বলুন। এখানে তো হুমায়রা চৌধুরী নামে একজন ডক্টর আছেন, উনি কি আজ আসেননি? উনি তো 1 সপ্তাহ আগে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। এখন কোন হসপিটালে আছেন একটু বলতে পারবেন? তা তো জানি না। নার্সের কথা শুনে কাব্য পাশে রাখা চেয়ারটায় ধপ করে বসে পড়ল। এখন কি করব? আর আম্মুকে খুঁজে পাবো না? পাবো তো, দেখো আমরা ঠিক আম্মুকে খুঁজে পাবো। তুমি কেঁদো না প্লিজ। তুমি এখনো বলছি, কারণ আল্লাহর ওপর ভরসা রাখলে সব সম্ভব হয়। উনি কোনো না কোনো উছিলায় বান্দার মনের আশা পূরণ করেন। দেখো একদিন আমরা ঠিক আম্মুকে খুঁজে পাবো, শুধু আল্লাহর ওপর ভরসা রাখো। বাসায় চলো। বাসায় এসে দেখি দরজা খোলা। আব্বু আর হিয়া ড্রয়িং রুমে বসে আছেন। হিয়া আমাদের দেখেই দৌড়ে আসলো, কিন্তু শুধু আমাদের দুজনকে দেখে ওর মুখটা মলিন হয়ে গেল। আম্মুকে পাওনি তাই না? চিন্তা করো না,
পেয়ে যাব। হিয়া চুপচাপ রুমে চলে গেল। আব্বুও উঠে রুমে চলে গেলেন। কাব্যর দিকে তাকালাম, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। কি যে করব এখন ভেবে পাচ্ছি না। রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ কাব্যর ডাক শুনে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। কি? আরশি ফোন করেছে, কথা বলো। ওর সাথে আবার কিসের কথা? কাব্য ফোনটা এগিয়ে দিয়েছে দেখে ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে আসলাম। আরশি, কেন আমাদের পিছনে পড়ে আছো? আমাদের একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। বাবা, কাব্যর বউ দেখি আজ শান্তভাবে কথা বলছে। আমাদের কারো মন ভালো নেই, প্লিজ ফোনটা রাখো। আমি তোমাদের শান্তিতে থাকতে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কাব্যর নামে সমস্ত সম্পত্তি আমার নামে দানপত্র করে দিতে হবে। অবশ্য ফারাবির যা যা আছে তা দিয়ে তোমরা সবাই খুব ভালো থাকতে পারবে। আর যদি না দেই, ওই যে আবারও অশান্তি হবে। তোর যা মন চায় করে নে, খুব তাড়াতাড়ি আমি তোকে আর শুভ্রাকে পুলিশে দিব। আমি কোথায় আছি সেটা আগে জানার চেষ্টা করো, তারপর না হয় পুলিশে। ফোনটা কেটে দিলাম। ওর এসব বকবকানি আর ভালো লাগছে না। রুমে এসে দেখি কাব্য ঘুমিয়ে পড়েছে। মাত্র 8টা বাজে, এখনই ঘুমিয়ে পড়লো। ওর মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ ডাকলাম কিন্তু উঠলো না। কাব্য উঠছে না দেখে আমিও চুপচাপ ওর পাশে শুয়ে পড়লাম। মনে হচ্ছে আমি কোনো ফুলের বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারপাশে নানা রকমের ফুল, কিন্তু আমি এখানে কেন? এইটা কোন জায়গা? চারপাশে চোখ বুলিয়ে দেখছি, হঠাৎ একটা বাচ্চার দিকে চোখ পড়লো। বাচ্চাটা বাগানের মধ্যে একা একা কি করছে আর ও আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? ছোট্ট একটি বাচ্চা, কিন্তু কত সুন্দর একটা হাত দিয়ে আমাকে ওর কাছে ডাকছে। মনে হচ্ছে ও সবকিছু বুঝে আর আমি যেন ওর মা। দৌড়ে বাচ্চাটার কাছে আসলাম, কিন্তু বাচ্চাটা কোথায় চলে গেল? এমন হুট করে কোথায় হারিয়ে গেল ও? বাগানের চারপাশে ওকে পাগলের মতো খুঁজছি, কিন্তু কোথাও তো নেই। কোথায় হারিয়ে গেল ও? হঠাৎ ঘুম ভেঙে গেল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এই শীতের রাতেও আমার শরীর প্রচুর ঘামছে। কাব্যর দিকে তাকালাম, ও ঘুমে বিভোর। তাড়াতাড়ি উঠে বারান্দায় চলে আসলাম। দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। জানি না এই ভোরবেলা এমন স্বপ্ন কেন দেখেছি। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে আল্লাহকে বলতে ইচ্ছে হচ্ছে, কেন দেখালে এমন স্বপ্ন? আমি তো সব ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, তাহলে হঠাৎ কেন এই স্বপ্ন দেখালে? তিলো, তিলো, কোথায় তুমি? বারান্দায় বসে নিশ্চুপ হয়ে কাঁদছিলাম। হঠাৎ কাব্যর ডাক শুনে তাড়াতাড়ি চোখের পানি মুছে রুমে আসলাম। তিলো, তুমি এই সময় বারান্দায় কি করছিলে? কিছু না। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আর তোমার চোখ এত লাল কেন? কাব্য আমার দুগালে আলতো করে ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওর কথার কোনো জবাব না দিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। কাব্যকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিলাম। ওকে স্বপ্নের কথা বলা যাবে না, এমনিতেই আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কাব্য অনেক ভেঙে পড়েছে। এখন আবার বাচ্চার জন্য আমি কষ্ট পাচ্ছি শুনলে ও আরো ভেঙে পড়বে। চলো আমার সাথে। কোথায়? নামাজ পড়বে আমার সাথে। কাব্যর হাত ধরে টেনে অজু করাতে নিয়ে আসলাম। একদিন নামাজ পড়লে 2 দিন পড়তে চায় না, এত ফাজিল। নামাজ শেষে রুম থেকে বেরিয়ে আসতে চাইলাম, তখনই কাব্য আমার হাত ধরে ফেললো। কি কি লুকাচ্ছ আমার থেকে? যা বললে তুমি কষ্ট পাবে সেটাই লুকিয়েছি। আমি চাই না তুমি আরো কষ্ট পাও, তাই বলে একা কষ্ট সহ্য করবে? কাব্যর দিকে তাকে মৃদু হেসে রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মুকে পাওয়া যাচ্ছে না, তাই কাব্য কেমন যেন হয়ে গেছে। আগের মতো হাসে না, আমার সাথে দুষ্টুমিও করে না, সবসময় চুপচাপ হয়ে থাকে। কাব্য ভাবছে আম্মুকে কখনো পাবো না, তাই ও ভেঙে পড়েছে। চিন্তা করো না ডাক্তারবাবু, একবার যখন জানতে পেরেছি আম্মু বেঁচে আছেন, তাহলে তোমার তিলো পাগলি আম্মুকে ফিরিয়ে এনে তোমার মুখে আবারও হাসি ফোটাবে। 2 সপ্তাহ পর আগামীকাল হিয়ার বিয়ে, কিন্তু এখনো আম্মুর কোনো খোঁজ পাইনি আমি। সেই হসপিটালে আরো অনেকবার গিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। খুব ভয় করছে, হিয়া যদি বিয়েটা না করে তাহলে তো কাব্য খুব কষ্ট পাবে। তাছাড়া সব মেহমানরা আসতে শুরু করেছে। এখন হিয়া রাজি না হলে মান সম্মান সব যাবে। আকাশের পরিবার কাব্য আর ভাইয়াকে কথা শোনাতে ছাড়বে না। কি যে করি এখন? তিলো, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? আমি তো হিয়াকে কথা দিয়েছিলাম ওর বিয়েতে আব্বু আম্মু উপস্থিত থাকবেন, কিন্তু আম্মুকে তো খুঁজে পাচ্ছি না। খুব ভয় করছে। হিয়া বিয়েটা করবে তো? হিয়ার সাথে কথা বলো। আগামীকাল বিয়ে, এখন বিয়ে করবে না বললে হবে নাকি? প্লিজ তুমি আবার রেগে যেও না, আমি দেখছি। হিয়ার সাথে কথা বলা প্রয়োজন, তাই হিয়ার রুমে আসলাম। হিয়া ফোনে কথা বলছে। এখন কি ডাকবো? কিন্তু না ডাকলে তো হবে না, সময় খুব কম। হিয়া আসবো? হ্যাঁ ভাবি এসো। হিয়া ফোন কেটে দিল আমাকে দেখে। কি ব্যাপার, কার সাথে কথা বলছিলে? আসলে ভাবি কি বলো? হিয়া কি তাহলে আকাশের সাথে কথা বলছিল? ভাবি আকাশের সাথে কথা বলছিলে নাকি? হিয়া হেসে দিয়ে মাথা নিচু করে ফেললো। কাল
তোমাদের বিয়ে, তারপর তোমরা এক হয়ে যাবে। আর এখন তুমি লজ্জা পাচ্ছ, কথা বলছো, এইটা তো ভালো। বিয়ের আগে কথা বলে একে অপরকে জেনে নিয়েছো। ভাবি আকাশ খুব ভালো ছেলে, তোমরা আমার জন্য একদম ঠিক পাত্র পছন্দ করেছো। যাক বাবা, আকাশকে তাহলে হিয়া ভালোবাসতে শুরু করেছে, তার মানে হিয়া এখন বিয়েটা ভেঙে দিবে না। ভাগ্য করে এমন 3জন ভাই পেয়েছো। সাথে মিষ্টি 2টা ভাবি। হিয়া একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, এমন আমতা আমতা করছো কেন? আসলে আম্মুকে তো খুঁজে পাইনি, বিয়েও তো আগামীকাল, এর মধ্যে আম্মুকে খুঁজে পাবো কিনা জানি না। বাসায় এত মেহমান রেখে খুঁজতে যেতেও পারছি না, তুমি প্লিজ। বুঝতে পেরেছি, কম তো খোঁজনি। এই 2 সপ্তাহের ভিতরে অনেকবার এই হসপিটালে গিয়েছো, না খুঁজে পেলে তোমারই বা কি করার আছে। চিন্তা করো না, আমি তীরে এসে তরি ডুবাবো না। তবে তোমার কাছে আমার অনুরোধ থাকবে, চেষ্টা করে যেও প্লিজ। জানো তো আমি তোমার উপর অনেক ভরসা করি, আমার মন বলে তুমিই পারবে আমাদের পরিবারটাকে আবার এক করতে। থ্যাঙ্কস। হিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে আসলাম। মেয়েটা আমার উপর এত ভরসা করে, আর আমি কিনা আম্মুকে খুঁজে এনে দিতে পারছি না। বিয়েটা হিয়া করবে শুধু ওর ভাইয়ের আর আব্বুর সম্মানের কথা ভেবে, কিন্তু আম্মু নেই এইটা ভেবে ওর মনে একটা কষ্ট থেকেই যাবে। কি করে আমি ওর এই কষ্ট দূর করব? আল্লাহ, একটা রাস্তা দেখাও আমাকে প্লিজ। নীরা, আজ কি খাবার পাবো না? সকাল 9টা বাজে, এখনো নাস্তা তৈরি হয়নি। বিয়ে বাড়ির ঝামেলা বোঝার চেষ্টা করো, একটু তো দেরি হবেই। আর ঝামেলা, এইটাকে বিয়ে বলে? টেবিলে খাবার এনে রাখছিলাম, অয়ন কথাটা আসতে বললেও আমার কান অব্দি এসে পৌঁছে গেছে। সবকিছুর জন্য আমি দায়ী। আমি বুড়ো মানুষ হয়ে অপেক্ষা করছি আর তোরা পারছিস না? তমা, এক মনে কাজ করছিলাম, হঠাৎ তিশা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ওরে বাবারে, তোর অভ্যাসটা ছাড়িসনি, আর একটু হলেই তো পড়ে যেতাম। এই অভ্যাস ছাড়া যাবে না, যতদিন বেঁচে আছি তোকে এভাবেই জ্বালাবো। আর আমি মারা গেলে তখন কাকে জ্বালাবি? তিলো, এসব কি ধরনের কথা? কাব্যর ধমক শুনে কেঁপে উঠে সামনে তাকালাম। সবাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আনমনে কি যে বলে ফেলেছি। আসলে আগে তো তিশাকে এসব বলতাম, তাই বলে ফেলেছি। আগের দিনগুলো কি এখনো আছে ভাবি? আদনান এসেছে দেখে তিশার দিকে তাকিয়ে হাসলাম। বাব্বা, 2জন একসাথে? সবাই বসে পড়ো। বসেই আছি, খিদায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। অয়নের কথা শুনে সবাই একসাথে হেসে দিল। তমা, এদিকে দেখে যা। আমার হাত ধরে সবার থেকে দূরে নিয়ে আসলো। কি হয়েছে? আচ্ছা, এইটা কি বিয়ে বাড়ি নাকি? আস্তে, ওরা শুনবে। ধ্যাত, এইটাকে বিয়ে বলে? বাইরে থেকে বিয়ে বাড়ি মনে হয়, কিন্তু ভিতরে সবকিছু কেমন যেন নীরব, এমনকি মানুষগুলো। আর কাব্য তো আগে এমন ছিল না, সব সময় হাসি খুশি থাকতো। আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো সবার মন খারাপ। আমি হিয়াকে কথা দিয়েছিলাম আম্মুকে খুঁজে আনবো, কিন্তু কথা রাখতে পারিনি। হিয়ার ইচ্ছেতেই এমন সাদামাটা বিয়ে হচ্ছে। ও বুঝলাম। কলিং বেল বাজছে শুনে আমি যেতে চাইলাম, তিশা আমাকে আটকে দিয়ে ও গেল। ভাবি একা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন দেখে আমি এগুলাম, তখনই তিশা ডাক দিল। তমা। তিশার ডাক শুনে সবাই দরজার দিকে তাকালো। মামি সাথে তিন্নি আপুকে দেখে চমকে উঠলাম। কেন এসেছে ও, আবার কোন অশান্তি চায়? কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পাশে তাকালাম। ভাবির হাতে গ্লাস ছিল, সেটা পড়ে গেছে। আশ্চর্য, ভাবি আপুর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আর ভাবির হাত পা এভাবে কাঁপছে কেন? মনে হচ্ছে ভাবি আপুকে দেখে খুব ভয় পেয়েছে। বাকি সবার দিকে তাকালাম, ভাবির মতো কাব্য, অয়ন, ভাইয়া, আদনান, ওরা সবাইও আপুর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। তমা, কেমন আছিস? ভালো, তুমি এখানে? মামিকে আমি ইনভাইট করেছিলাম, কিন্তু মামি তোমার সাথে তিন্নি আপু। তমা, তিন্নি ওর ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। আমি তো মা, বল আবার কিভাবে ফিরিয়ে দেই? কিন্তু এখানে নিয়ে এসেছো কেন, জানো না ও? তমা, চুপ কর। তিশার কথায় চুপ হয়ে গেলাম, কিন্তু তিন্নি আপুকে একদম সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে ওকে। এ কি, তুমি আবার এখানে? হিয়ার কথা শুনে পিছনে তাকালাম। হিয়া নিচে আসছিল, আপুকে দেখে সিঁড়িতেই দাঁড়িয়ে গেছে। তাহলে কি ওরা সবাই আপুকে চিনে? হিয়া, তুমি আপুকে চিনো? হিয়া কাব্যর দিকে তাকালো, তারপর মাথা নেড়ে না বলল। মামি, তোমরা রুমে গিয়ে রেস্ট নাও। আরে রেস্ট পরে নিবে, খাবার সামনে যেহেতু রাখা আছে, তাহলে আগে খাবার খাবে। আব্বুর কথার উপরে আর কোনো কথা বললাম না। মামি এসে চেয়ার টেনে বসতেই আপুও বসতে আসলো। আপু ভাবির পাশ দিয়ে যেতেই ভাবি এক দৌড়ে রুমে চলে গেল। হিয়া আর নিচেই আসেনি, আবার রুমে চলে গেছে। একে একে ভাইয়া, কাব্য, অয়ন, আদনান সবাই উঠে রুমে চলে যাচ্ছে। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই আপুকে দেখে এত ভয় পেল কেন? মামি আর আপুকে একটা রুমে দিয়ে কাব্যকে খুঁজতে আসলাম।
আসলাম, কোথায় যে গেল? পুরো বাসা খুঁজলাম কিন্তু কাব্য কোথাও নেই। ভাইয়া বাগানে আছে। হঠাৎ পিছন থেকে অয়ন কথাটা বলে উঠল। অয়নের দিকে তাকালাম, এখনো ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাই এত ভয়ে আছে কেন সেটাই তো বুঝতে পারছি না। বাগানে এসে দেখি কাব্য চুপচাপ বসে আছে আর কি যেন ভাবছে। আমি কাব্যর কাঁধে হাত রাখতেই ও কেঁপে উঠল। আরে আমি এসেছি, এত ভয় পাচ্ছ কেন? কোথায় না তো, সবাই আমার থেকে কি যেন লুকানোর চেষ্টা করছো। দিল, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। কাব্যর এমন আচরণে বেশ অবাক হলাম। কাব্য তো কখনো আমার সাথে এমন আচরণ করে না। সবাই আপুকে দেখে এত ভয় পাচ্ছে কেন? আচ্ছা তাহলে কি আপুই? দৌড়ে মামির রুমে আসলাম। আপু রুমে নেই, মামি কাপড় চোপড় গুছাচ্ছেন। মামি, কি রে তোমা, কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? মামি, আপুর কি অন্য কোনো নাম আছে? হ্যাঁ আছে তো, কিন্তু তুই হঠাৎ? প্লিজ মামি বলো আপুর আরেকটা নাম কি? আরশি। আরশি নামটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তার মানে আমি এতক্ষণ যা সন্দেহ করেছিলাম তাই সত্যি? আপুই আরশি? আর তাই সবাই আপুকে দেখে এমন ভয় পাচ্ছে? আপুর সাথে ফোনে আমার এতবার কথা হয়েছে কিন্তু একবারের জন্য আমি আপুর কণ্ঠ বুঝতে পারিনি। আপু আমার ক্ষতি চায় জানতাম, কিন্তু এতটা? আনমনে হাঁটছিলাম আর এসব ভাবছিলাম। হঠাৎ কে যেন আমার হাত ধরে টেনে আমাকে একটা রুমে নিয়ে গেল। তাকিয়ে দেখি আপু। তুমি বেশ অবাক হচ্ছিস তাই না? আপুই কিভাবে আরশি হলো সেটাই তো ভাবছিস? তুমি জানতে কাব্যর স্ত্রী যে আর কেউ নয় আমি? প্রথম জানতাম না। শপিং মলে তোকে একটা লোক ফলো করেছিল মনে আছে? সে আমাকে তোর পিক দিয়েছিল আর সেদিন জানতে পারি তুই কাব্যর তিলোপাগলি। তোমার বোন কাব্যর স্ত্রী জেনেও তুমি প্রতিশোধ নিতে গিয়ে জেনে বুঝে আমার বাচ্চাটাকে মেরে ফেললে। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি মারা? আমিও সেটাই করেছিলাম। তোকে মেরে ফেললে তোর প্রতিও প্রতিশোধ নেওয়া হতো, কাব্যর প্রতিও প্রতিশোধ নেওয়া হতো। আমার ওপর এত রাগ তোমার? ভুলে গিয়েছিস সেদিনের কথা? শুধু তোর জন্য আব্বু আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলেছিল, কারণ তুমি আর তোমার বন্ধু অন্যায় করেছিলে। রাগ তোর অন্যায়, সবকিছুর প্রতিশোধ নিয়েছি, আরো নিব, বুঝেছিস? আমার বাচ্চাটাকে মেরে ফেলেছ আর প্রতিশোধ নেওয়ার মতো কিছু বাকি আছে নাকি? আছে তো, এখন কাব্যকেও কেড়ে নিব। কথাটা শুনে আঁতকে উঠলাম। সত্যি কি ও কাব্যকে আমার থেকে কেড়ে নিবে? আরে আপু কোথায় চলে গেল হুট করে? সারা বাড়ি খুঁজলাম কিন্তু আপুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি আবার কোনো কিছু করার প্ল্যান করছে? তোমা তোর কি হয়েছে বলতো? কিছু না তো। এমন দেখাচ্ছে কেন তোকে? মামি, আপু এতদিন কোথায় ছিল? বললো তো দেশের বাইরে ছিল, কিন্তু কাব্য তো বললো আরশিকে ওরা জেলে দিয়েছিল। কি ভাবছিস? আপু কোথায় দেখেছো? বলেছিল ছাদে যাচ্ছে। আরশি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না। আমি যা বলি তুমি তাই শুনবে, না হলে আগের চেয়ে ভয়ানক কিছু ঘটাবো এখন। অনেক করেছ আরশি, প্লিজ এবার আমাদের শান্তিতে থাকতে দাও। আমি তিলোকে নিয়ে অনেক ভালো আছি, প্লিজ আমাদের ভালো থাকতে দাও। কিন্তু আমি যে তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। আপুর এই কথাটা শুনে একটু এগিয়ে আসলাম। এমন কিছু দেখতে হবে আমি তো ভাবতেও পারিনি। কাব্য দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সামনে আপু দাঁড়ানো। কাব্যর এক হাতের আঙ্গুলগুলোতে আপুর এক হাতের আঙ্গুলগুলো আটকানো, আপুর আরেকটা হাত কাব্যর বুকে রাখা। এই দৃশ্যটাও আমাকে দেখতে হলো। আশি, তুমি আমার সব সম্পত্তি চাইছো তো? দিয়ে দিব, প্লিজ আমাদের শান্তিতে থাকতে দাও। দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেহেতু তিলোর মামাতো বোন, তোমাকে আমরা জেলে দিব না। প্লিজ তুমি আমাদের থেকে দূরে চলে যাও। এসব পুলিশ জেল আমি ভয় পাই না। আর সম্পত্তি আগে চাইতাম, এখন আর চাই না। এখন তো তোমাকে চাই। আর আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই তো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ না, উল্টো আমার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে রেখেছো। আপু কাব্যর বুকে মাথা রাখলো আর কাব্য ওকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিয়ে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এসব দৃশ্য আর সহ্য করতে পারবো না, দৌড়ে নিচে চলে আসলাম। বারবার এই দৃশ্যটাই মনে পড়ছে। আপু কাব্যর বুকে মাথা রেখেছে আর কাব্য চোখ দুটো বন্ধ করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ইদানিং কাব্যর আচরণগুলো আমাকে বেশ অবাক করে দিচ্ছে। কাব্য আপুকে সরিয়ে না দিয়ে উল্টো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলো। তাহলে কি আপুর কথাটাই সত্যি? কাব্য আরশি নামের মেয়েটাকে এখনো ভালোবাসে? আপু যে বলল আমার থেকে কাব্যকে কেড়ে নিবে, সত্যি কি কেড়ে নিবে? তাহলে আমি বাঁচবো কিভাবে? কাব্য ছাড়া যে তিলোত্তমা বাঁচবে না সেটা তো কাব্য জানে।